এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি, যার আজকে সেট নাম্বার 12। তো অলরেডি 11টা সেট কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। যারা প্রিভিয়াস সেটগুলো আমাদের দেখোনি, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমি একটা প্লেলিস্ট তোমাদের জন্য আলাদাভাবে করে দিয়েছি, সেখান থেকে অবশ্যই সেটগুলো দেখে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে খুবই অল্প ছোট্ট ভিডিওর মাধ্যমে, খুবই অল্প কোশ্চেনের মাধ্যমে কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে। ইভেন ছবির মাধ্যমেও কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই বিষয়গুলো কিন্তু দেওয়া হচ্ছে। শুরু করি আজকের সেট নাম্বার 12। তো আজকে টপ 10 কোশ্চেন আমরা দেখব, যেখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল স্টাডিজ থেকে টপ এমসিকিউ আমরা আজকে দেখব, কনসেপ্টের উপরে ভিত্তি করে, গুরুত্বপূর্ণ কনসেপ্টের ভিত্তি করে। এছাড়াও বেশ কিছু বিষয় যেমন হচ্ছে ব্যাখ্যা, স্মার্ট টিপস, সেগুলো কিন্তু থাকছে এই ক্লাসে। তো প্রথম কোশ্চেন আমাদের আজকের, ভারতের প্রথম কোন স্মৃতিসৌধটি সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল? যেখানে অপশনে রয়েছে তাজমহল, তারপর হচ্ছে ইতমাত উল দৌলার সমাধি, হুমায়ুনের সমাধি, লালকেল্লা। কোনটি সাদা পাথর দিয়ে তৈরি হয়েছিল প্রথম স্মৃতিসৌধ? তো এখান থেকে হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে ইতমাত উত দৌলার সমাধি। আগ্রায় অবস্থিত ইতমাত উত দৌলার সমাধিটি ভারতের প্রথম স্থাপনা, যা সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি। এতে সর্বপ্রথম পিত্রাদুরা নামক বিশেষ শিল্পকলার কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া এখান থেকে আরও পয়েন্ট, যেমন হচ্ছে ইতমাত উত দৌলা ছিলেন হচ্ছে সম্রাজ্ঞী নূরজাহান, নূরজাহানের পিতা। ঠিক আছে, নূরজাহানের পিতা ছিলেন। নূরজাহান কে ছিল? শাহজাহানের পত্নী। তো এই যে নূরজাহানের হচ্ছে পিতাই হচ্ছে এই ইতমাত উদ দৌলা, যার আসল নাম ছিল হচ্ছে গিয়াস বেগ। তো এগুলো কিন্তু মনে রাখবে। এরই সমাধি কিন্তু সাদা সৌধ, মানে সাদা যে মার্বেল, সেটা দিয়ে কিন্তু তৈরি করা হয়। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, মুঘল আমলে গোলাপ থেকে ইত্র বা যেটাকে বলা হচ্ছে সুগন্ধি তৈরির কৌশলকে আবিষ্কার করেছিলেন? অপশনে রয়েছে নূরজাহান, মমতাজ মহল, আসমত বেগম, গুলবেদন বেগম। তো কে এই কৌশল তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন? তো তিনি হচ্ছেন আসমাত বেগম। তো আসমাত বেগম কিন্তু এই সুগন্ধি বা ইত্র কৌশল কিন্তু তৈরি করেন গোলাপ থেকে। নূরজাহানের মাতা আসমাত বেগম সর্বপ্রথম গোলাপ থেকে সুগন্ধি বা ইত্র নিষ্কাশনের যে পদ্ধতি, সেটা কিন্তু আবিষ্কার করেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর এর শাসনকালকে মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তো এই পয়েন্টটাও কিন্তু এখান থেকে মনে রাখবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করছি, আবার বলছি, ঠিক আছে? এগুলো কিন্তু ভালোভাবে কিন্তু পড়বে, ঠিক আছে? তোমাদের দেখবে অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে এই সমস্ত বিষয় থেকে, কারণ এক্সট্রা ফ্যাক্ট কিন্তু তোমাদের এখানে আলোচনা করা হচ্ছে। নেক্সট, 1997 সালে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, জ্যোতিবা ফুলে, আত্মরাম পাণ্ডুরঙ্গ, না স্বামী বিবেকানন্দ? তো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর প্রত্যেকেই জানো আশা করছি এই কোশ্চেনটা, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিতে 1897 সালে পশ্চিমবঙ্গের বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। জানোই যে তার গুরু হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের। এছাড়া মনে রাখবে দয়ানন্দ সরস্বতী 1875 সালে কিন্তু আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটাও একটা। জ্যোতিবা ফুলে 1873 সালে সত্যশোধক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন। এদের সালগুলোও কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এই যে আর্য সমাজ বললাম, সত্যশোধক বললাম, কারণ এদের সালগুলো কিন্তু বিগত ক্ষেত্রে এসেছে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো একটু জেনে রাখবে, এই পয়েন্টগুলো। নেক্সট, স্বামী বিবেকানন্দকে এই যে বিবেকানন্দ উপাধি বা নামটি কে দিয়েছিলেন? বিবেকানন্দের নামটি কে দিয়েছিলেন? উপাধি বলছি, নামটি হবে এটা। সো এখানে অপশনে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, তারপর হচ্ছে মহারাজা অজিত সিং, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর এদের মধ্যে?
তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে কেতড়ির মহারাজা অজিত সিং। তো স্বামী বিবেকানন্দের যে মূল নাম বা বাল্য নাম যদি বলা হয় সেটা কী ছিল, সেটা কিন্তু নরেন্দ্রনাথ দত্ত ছিল। আগে কিন্তু তার নাম কিন্তু স্বামী বিবেকানন্দ ছিল না, তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পয়েন্টগুলো যদি মনে না থাকে অবশ্যই নোট করে নেবে এগুলো। এছাড়া এখান থেকে মনে রাখবে 1893 সালে কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু শিকাগোতে কিন্তু সম্মেলনে বলা যায় হিন্দুদের উপরে কিন্তু একটা সেখানে কিন্তু মানে ভাষণ দিয়েছিলেন, বা সেখানে কিন্তু বলা যায় হিন্দু একটা সম্মেলনে কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন শিকাগো, সেটাও মনে রাখবে, এটাও কিন্তু আসে কোশ্চেন। তো শিকাগো যাওয়ার পূর্বে খেতড়ির মহারাজা অজিত সিং তাকে এই বিবেকানন্দ কিন্তু নামটা দেন। ঠিক আছে। 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলনে তার বক্তব্যের মূল বিষয় ছিল হচ্ছে বেদান্ত দর্শন। এই যে 1893 যেটা বললাম বিশ্ব ধর্ম সম্মেলন, সেটা কোথায় হয়েছিল? শিকাগোতে। ডিরেক্টলি জানতে চাওয়া হয় যে কোথায় হয়েছিল, শিকাগো মনে রাখবে। নেক্সট, মহাত্মা গান্ধী কবে দেশব্যাপী প্রথম জন আন্দোলন অসহযোগ আন্দোলন যেটা ছিল সেটা শুরু করেছিলেন? 1920, 1922, 1922, যেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি অ্যান্ড 1 সেপ্টেম্বর 1920। সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 1 আগস্ট 1920। 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয় এবং দুঃখজনকভাবে এই একই দিনে বিখ্যাত বিপ্লবী বাল গঙ্গাধর তিলকের কিন্তু মৃত্যু হয়। এছাড়া এখান থেকে মনে রাখবে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যেটা হচ্ছে 1922 সালের 4 ফেব্রুয়ারি চৌরি কিন্তু চৌরি ঘটনার পর যেখানে 22 জন পুলিশ কর্মী মারা যায়, এই চৌরি ঘটনার জন্য গান্ধীজি কিন্তু এই যে আন্দোলন মানে অসহযোগ আন্দোলন সেটা কিন্তু প্রত্যাহার করেন এই ঘটনার জন্য, চৌরার ঘটনার জন্য। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ভাগে নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে? ভাগ নাম্বার 1, না ভাগ নাম্বার 2, না ভাগ নাম্বার 3, না 4? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভাগ নাম্বার 2। আমি খুব শীঘ্রই আর্টিকেল, তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট, তারপর হচ্ছে বলতে পারো বিভিন্ন যে ভাগগুলো রয়েছে পার্টগুলো, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসতে চলেছি। তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে সেই সেশনগুলো। অবশ্যই তোমরা চ্যানেলের পাশে থাকবে, খুব শীঘ্রই কিন্তু নিয়ে আসতে চলেছে আমি, সেগুলো কিন্তু হট টপিকের মধ্যে আসবে। ঠিক আছে। ভারতীয় সংবিধানের 2য় অধ্যায়ে কিন্তু এই যে সিটিজেনশিপ সেটার কিন্তু উল্লেখ রয়েছে। আর্টিকেল কতর মধ্যে? সেটা হচ্ছে 5 থেকে 11 আর্টিকেলের মধ্যে, যেখানে নাগরিকত্ব সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যে কারা ভারতের নাগরিক হতে পারবে বা নাগরিক কারা মূলত এবং কারা নয়, সেই বিষয়গুলো কীভাবে নাগরিকত্ব চলে যেতে পারে সেই বিষয়গুলো কিন্তু এইখানে কিন্তু বিস্তারিতভাবে এই আর্টিকেলগুলোর মধ্যে রয়েছে 5 থেকে 11 মধ্যে। ভারতে যে নাগরিকত্ব সেটা কিন্তু একক নাগরিকত্ব, যেটা কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে আমরা কিন্তু নিয়েছি। তাহলে কনস্টিটিউশনের বিভিন্ন সোর্স আমরা সেগুলো নিয়েও কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে। এই যে নাগরিকত্ব সেটা কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে আমাদের সংবিধানে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট, ভারতের কোথায় সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? পশ্চিমবঙ্গ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তো এখান থেকে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে নাগর কোথায়? যেটা কিন্তু রাজস্থানে রয়েছে। রাজস্থানের নাগরেই কিন্তু প্রথম এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু চালু হয়। এখান থেকে আরও জেনে রাখবে, যেমন হচ্ছে 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগর জেলার বাগদড়ি গ্রামে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু চালু হয়। কোন গ্রামে? যদি আরও ডিটেলে জিজ্ঞেস করা হয় গিয়ে তো সেটা হবে বাগদড়ি গ্রামে। এক্সাম টিপে এখান থেকে তোমরা জেনে রাখবে বলবন্ত রায় মেহতাকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার রূপকার বা স্থপতি বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলো। নেক্সট, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? ত্রিস্তরীয়, বুঝতেই পারছো যে 3টা স্তর, যেখানে এখানে বলা হচ্ছে যে মধ্যবর্তী স্তর কোনটি, আমরা ডিটেলে জানবো। এখানে রয়েছে অপশনে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি। তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে
পঞ্চায়েত সমিতি। তো টোটাল বলতে পারো 3টা স্তর কিন্তু রয়েছে, ত্রিস্তরীয় বলাই হচ্ছে। তো যেখানে বলতে পারো গ্রাম পঞ্চায়েত কিন্তু একদম নিচে, এবং মিডলে রয়েছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কিন্তু রয়েছে একদম টপে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় মধ্য স্তর, তাহলে কোনটা হবে? মধ্য স্তর সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, ব্লক বা খণ্ড স্তরের এই মধ্যবর্তী প্রতিষ্ঠানকে বলা হচ্ছে পঞ্চায়েত সমিতি, যেটা ব্লকের সঙ্গে যুক্ত। একেবারে নিচের স্তরে থেকে গ্রাম পঞ্চায়েত। শীর্ষ স্তর বা একদম উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম মানে বলা যায় ছবির মাধ্যমে বলা হয়েছে, শীর্ষ স্তরে কিন্তু রয়েছে জেলা পরিষদ। এখান থেকে আরও মনে রাখবে 1993 সালের আইন অনুসারে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রয়োগকারী রাজ্য যদি বলা হয় সেটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। কত সালটাও মনে রাখবে, 1993 সালে। তো মধ্যপ্রদেশ রাজ্য কিন্তু হয়ে যাবে প্রথম এখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম প্রয়োগকারী রাজ্য। নেক্সট, বিশ্বের কোন দেশকে সাদা হাতির দেশ বা ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্টস বলা হয়? যেখানে অপশনে রয়েছে ভারত, কিউবা, থাইল্যান্ড, তুরস্ক। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় কিন্তু সাদা হাতির দেশ। থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। ভৌগোলিক উপনাম হিসেবে আরও বেশ কয়েকটা বিষয় আমরা এখানে জেনে রাখবো, যেমন হচ্ছে কিউবা। কিউবাকে কী বলা হয়? কিউবাকে কিন্তু বিশ্বের চিনির পাত্র বলা হয়, বা সুগার বয়েল যদি বলা হয় সেটা কিন্তু হয়ে যাবে এই কিউবা। যদি বলা হয় যে ভারতে যদি বলা হয়, তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, যে ভারতে চিনির রাজ্য বা সুগার বয়েল কোন রাজ্যকে বলা হয়, অবশ্যই যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে, নাহলে কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি সেগুলো কিন্তু তোমাদের বলে দেবো। তুরস্ককে বলা হয় কিন্তু ইউরোপের রুগ্ন দেশ বা সিক ম্যান অফ ইউরোপ। তো সেটা কাকে বলা হয়? তুরস্ককে বলা হয়। তো এগুলো জেনে রাখবে তোমরা। হিমাচল পর্বত শ্রেণীকে আর কোন নামে জানা হয়? শিবালিক, অপশনে রয়েছে মহাভারত পর্বত শ্রেণী, জাসকোর, পীর পাঞ্জাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মহাভারত পর্বত শ্রেণী। হিমাচল পর্বত শ্রেণীকে জানা হয় এই নামেও। হিমাচল পর্বত শ্রেণীকে মধ্য হিমালয় বা লঘু হিমালয় কিন্তু বলা হয়, অবশ্যই মনে রাখবে এটাও। এটি মহাভারত পর্বত শ্রেণী নামেও পরিচিত, যা বৃহৎ হিমালয়ের একদম দক্ষিণ দিকে কিন্তু অবস্থিত। ঠিক আছে, হিমালয়ের মূল 3টি সমান্তরাল রেঞ্জে বিভক্ত হিমালয় মূলত, যেখানে রয়েছে হিমাদ্রি হিমালয় দেখতে পাচ্ছ ইনার, এবং মিডিলে রয়েছে হিমাচল, এবং শিবালিক রয়েছে একদম বহি বা আউটসারে। ঠিক আছে, তো এগুলো জেনে রাখবে অবশ্যই এখান থেকে। তো এই ছিল আজকের কোশ্চেন সেট। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কী করবে, লাইক করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই তোমাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট করে জানাবে। এবং এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।